আজ 17ই মার্চ সারা দেশে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও 100তম জন্মদিন। বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মহান এই নেতার জন্মের 100 বর্ষ পূর্তি উপলক্ষে 2020 সাল থেকে 2021 সালের 17ই মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিশোর বয়সেই বঙ্গবন্ধু সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে প্রথমবারের মতো গ্রেফতার হয়ে তিনি কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় তাঁর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। পাকিস্তান বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জীবনের 8টি জন্মদিন তাঁর কেটেছে কারাগারে। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শেখ মুজিব বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। 1971-এ বঙ্গবন্ধুর নেতৃত্বেই 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর বাংলাদেশে সরকারি নিষেধাজ্ঞায় বঙ্গবন্ধুর হত্যার বিচার ছিল বন্ধ। তার কথা বলাও ছিল একরকম নিষেধ। এমন প্রতিকূল পরিস্থিতিতেও এদেশের রাজনীতির প্রধানতম ধারা হিসেবে কিভাবে টিকে থাকলো বঙ্গবন্ধুর আদর্শ, কিভাবে স্বাধীন বাংলাদেশেই আবার তাঁর নাম মুছে দেওয়ার রাজনীতিও মূল ধারায় ঢুকে পড়ল, আর কিভাবেই বা এত প্রতিকূলতায় ভালোবাসায় আর শ্রদ্ধায় সাধারণ মানুষ তাঁদের হৃদয়ে এত বছর বাঁচিয়ে রাখলেন বঙ্গবন্ধুকে। সেসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন প্রবীণ সাংবাদিক ও 21 পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। স্বাগত আপনাদের তিনজনকে। আজকে আমাদের সৌভাগ্য যে আপনারা যে তিনজন আমাদেরকে সময় দিয়েছেন, তিনজনই বঙ্গবন্ধুকে সচক্ষে দেখেছেন, তার সঙ্গে কাজ করবার, তাকে দেখবার সৌভাগ্য হয়েছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমি যদি আপনাকে দিয়ে শুরু করি এবং আপনাকে জিজ্ঞেস করি যে বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু হয়ে উঠলেন? মানে আমি দেখলাম যে আমি লিখতে গিয়ে ভুল করে দুবার অবিসংবাদিত শব্দটা ব্যবহার করে ফেলেছি আমার সূচনা বক্তব্যে। মানে এই যে অবিসংবাদিত নেতা কিভাবে হয়ে উঠলেন বঙ্গবন্ধু, আপনার মনে হয় কেন? অর্জন করেছেন তিনি নিজের মেধা, নিজের শ্রম, নিজের উপরে যে রাজনৈতিক প্রজ্ঞা, সব মিলিয়ে কিন্তু তাকে বঙ্গবন্ধু বানিয়েছে। কোনো ব্যক্তির, কোনো রাষ্ট্রের নায়কের দয়ার ব্যাপার না, এটা জনগণ এই উপাধি তাকে দিয়েছে, বঙ্গবন্ধু, বাংলার বন্ধু। আমি এখানে একটু কথা বলতে চাই। বাংলা বন্ধু বলা এই জন্য যে আজ পর্যন্ত বাংলাদেশ যত ইতিহাস যদি আমরা বিচরণ করি, তাহলে দেখবেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে মানচিত্র আছে, সেখানে কিন্তু সেইভাবেই কিন্তু উপনিবেশরাই এখানে রাজত্ব করেছে, কিন্তু বাঙালিরা তারা কোনোদিন রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র চালাতে পারার সুযোগ পায়নি। এখানে একটু বলে রাখি যে দেখুন, আরেকজন বাঙালি তিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই শুড গিভ ইউ ফ্রিডম। সুভাষ চন্দ্র বসু, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। কিন্তু সেটা আমরা জানি সে পারেননি, কিন্তু বঙ্গবন্ধু সেটা বলেননি। উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এ দেশকে মুক্ত করে ছাড়বসেন না। ইতিহাসে বিরল নাই আমার জানা মতে, আমি যতটুকু সামান্য লেখাপড়া করেছি, যে একটা নিরস্ত্র জাতিকে সশস্ত্র সংগ্রামীতে নিয়ে মুক্তিযুদ্ধ দিয়ে একটা দেশ স্বাধীন করেছেন, আনপ্যারালেল। এবং 7ই মার্চে যে ভাষণ, সেটা আমার বিচারে, আমি যে কয়টি ভাষণ লিস্টেড হয়েছে বা তালিকাভুক্ত হয়েছে, তার ভিতরে বলা বিখ্যাত ভাষণ যেগুলো গেটিসবার্গের আব্রাহাম লিঙ্কনের বক্তব্য। কিন্তু দেখেন, সেটা ব্যাকগ্রাউন্ড ছিল একটা গৃহযুদ্ধের পর একত্র করা, ইউনিফাইড আমেরিকা, যে বর্ণ ধর্ম নির্বিশেষে করার জন্যই। আর বঙ্গবন্ধু একটা ডাক দিয়েছেন বাঙালি জাতিকে একতাবদ্ধ করে, বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালিত্ব সৃষ্টি করার জন্য যে ডাক দিয়ে, সেটাকে অনন্য। সেই জন্য বলছি তিনি এই জন্য আপনি যে বলতেন বঙ্গবন্ধু এমনি হননি, সে অর্জন করেছেন নিজের প্রচেষ্টায়, জনগণ তাকে দিয়েছে। ইউসুফ হোসেন হুমায়ুন, আমি যখন আপনার কাছে এরপরে আসবো, আপনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন, আপনার কাছে আমি আসলে জানতে চাইবো যে এই যে বাঙালির রাষ্ট্রের চিন্তা, আপনি যে জায়গাটায় যাচ্ছিলেন, বলছিলেন যে মানে বাঙালি তো কখনো রাষ্ট্রপ্রধান হয় না, রাষ্ট্র চালায় না, বাঙালির রাষ্ট্র হলো নিজে, এই চিন্তাটা আসলে তার ভেতরে কি করে এলো এবং
কি সেই প্রসঙ্গটা নিয়ে আমি আলাপ করতে চাই। মাহফুজা খানম, আপনার কাছে জানতে চাই যে আপনি যে ছাত্র রাজনীতি করতেন সেই রাজনীতিটা তো বঙ্গবন্ধুর রাজনীতি সেভাবে ছিল না, আপনি ছাত্র ইউনিয়ন করতেন। আমি আপনার কাছে আসলে জানতে চাই যে কিভাবে এই যে যত মত যত পথ এসে আসলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুতে এসে মিলল। কারণ একটা মানে আমি যদি ঠিক বলি, আমাকে সংশোধন করবেন, মানে এমনও তো বলা হয় যে এমনকি 6 দফা যখন প্রথম বঙ্গবন্ধু দিলেন 66 সালে, তখন অনেকে মানে আওয়ামী লীগের ভেতরে অনেকে ভেবেছেন যে মানে 6 দফা দেওয়ার উপযুক্ত সময় আসেনি, স্বাধিকারের কথা স্বায়ত্ত শাসনের কথা বলবার উপযুক্ত সময় আসেনি। কিন্তু কি করে সকলে তার নেতৃত্ব মেনে নিলেন এক সময়? ধন্যবাদ। আজকে 17ই মার্চ আমি আমার গভীরতম শ্রদ্ধা নিবেদন করতে চাই প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে। তো এখানে যে প্রশ্নটি ইউসুফ হুমায়ুন ভাইকে আপনি প্রথম করেছিলেন যে অবিসংবাদিত নেতা কেন, সেটার একটি মাত্র কারণ সম্ভবত যদি বলি, একটি কারণ, সেটা হলো তার প্রচণ্ড প্রবল দেশপ্রেম। সেটাই তাকে এত নেতার ভেতর দিয়ে তাকে একক করেছে বলে আমি মনে করি। তো আপনি যে প্রশ্নটি রাখলেন সেই ক্ষেত্রে বলি, তিনি এই কারণে এই কথাগুলো বলছি, তিনি আমাদের পরিবারের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি সেই অর্থে আমরা মুজিব কাকু বলতাম। তো এক অর্থে তিনি তার কোলে পিঠেও উঠে টুঠেই বড় হওয়ার মতো। আপনার বাবা রাজনীতি করতেন না? আমার বাবা তো ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন, তিনি যুগান্তর করেছেন, অনুশীলন দল করেছেন। পরবর্তীতে যেটা ছিল আমাদের 50-এর দশকের কথা যদি একটুখানি, তবে আমার পরিবারের কথাটি একটু বলে নেই তবে আজকের দিনে, যে আমাদের এই 36 নম্বর স্বামী ব্যক্তি তৎকালীন 50 দশকে রাজনীতি বলুন, রাজনীতিরও আবার আমি বলবো দল মত পথ সবার, সরওয়ার্দী সাহেবও সেখানে এসছেন, ভাসানী সাহেব এসছেন, শেখ মুজিব তো অনেক পরের, এবং খগেন মিত্র, তারপর অজিত, ওনারা আরেক দল, মানে সাংস্কৃতিক দল, তারপর লেখক শেখ গোলাম মোস্তফা থেকে আপনার আহসান হাবিব, বন্দে আলিমি, এরাও পর্যন্ত এইভাবে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সকলে আমাদের বাড়িতে ছিল। তো আব্বার সাথে আমার বাবাকে বড় ভাই বলতেন বঙ্গবন্ধু, আর আমার বাবা তাকে বলতেন ওমিয়া। এখন বলতো ওমিয়া, এটা করো না কেন, এটা করো না ইত্যাদি। এবং ওই উনার যে পারিবারিক এই রাজনীতির ফলে তার পরিবারের যে নানা সমস্যা সংকট হতো, সেই কারণে আমার আব্বা তাকে তাগাদের, আমার বাবাকেও কিন্তু বলা হয় ইন্স্যুরেন্সের জনক বলা হয়। আমার বাবা হচ্ছেন মরহুম মুস্তাফিজুর রহমান খান। তো আব্বাই কিন্তু ওনাকে আলফা ইন্স্যুরেন্সে ঢোকালো যে তোমাকে কিছু না কিছু তো করতে হবে তোমার ফ্যামিলির জন্য, সবসময় তো আর ওইভাবে সাপোর্ট করা যায় না, এটি একটি বিষয়। তো আমি যেটা বলতে চাই, মানে আমার মনে হয় যে মানে 54 যুক্তফ্রন্টের সরকার ভেঙে যাওয়ার পর কিছুদিন বঙ্গবন্ধু বোধহয় চাকরি করলেন নাকি? চাকরি করেছেন, ওইটা বলে কি লাইফ পলিসি টলিসির কিছু একটা ব্যাপার থাকে, ওরকম একটা ব্যবস্থা করেছিলেন আব্বা। এটা আব্বার কাছে শুনেছি, বঙ্গবন্ধুর কাছে, এটা কি বলার বিষয় সেটা? হ্যাঁ, না ওটা ছিল পপুলার ইন্স্যুরেন্স, আচ্ছা, মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আর কি। হ্যাঁ, সেটাই পড়েছি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। আমি যখন ছাত্র ইউনিয়ন করা আরম্ভ করলাম, তখন আমাকে প্রায় তিনি বলতেন, আরে কোলে পিঠি করে মানুষ করলাম আর তুই এখন ছাত্র ইউনিয়ন করিস, আচ্ছা দেখতে চাস? বড় ভাই মানে অর্থাৎ মনি সিংয়ের কথা বলতেন, যে বড় ভাই আমাকে অনেক আগে লাল কার্ড দিয়েছে, দেখবি, পকেটে হাত দিতেন। অর্থাৎ উনি কমিউনিস্ট পার্টির লাল কার্ড পেয়েছেন, সদস্য পদ পেয়েছেন, এই কথা আমাকে তিনি বলেছেন। তবে এই একটা জায়গার আমি আরেকটি কথা বলতে চাই, তার পেছনটা যদি থাকে আমি এইভাবে দেখতে চাই, তিনি একসময় আমার পাকিস্তান আন্দোলন করেছেন যখন নাকি তিনি কলকাতায় ছিলেন, এবং একসময় আসলে গভীরভাবে ধারণও করেছেন পাকিস্তানটাকে, ওন করেছেন, যেটাকে আমি বলবো। তার পরবর্তীতে যখন আসলে সত্যি আমাদের পাকিস্তান অর্জিত হলো, তখন তার নতুন করে একটা ভাবনা তৈরি হলো, আমি এটা বলবো। আমি এখান থেকে একটু কামাল লোহানীর কাছে যেতে চাই, কিন্তু মানে আমি ওই প্রসঙ্গটাও আসলে তো খুব, কারণ বঙ্গবন্ধু তো সারা জীবনই সেই মানে সমাজতন্ত্রের মানে কি বলবো যে শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজের সেই রাজনীতিটাও তো তিনি ধারণ করেছেন। কিভাবে করেছে এটা একটা আমি বলতে চাই, যে এই যে তার 55 বছর জীবনের 9 বছরের উপরে তিনি কারাগারে ছিলেন, এবং এই কারাগারে
বামপন্থীরা প্রচুর ছিলেন, যাদের প্রভাব বঙ্গবন্ধুর উপরে পড়েছে বলে আমি বিশ্বাস করি। এবং সেটা আমি বলবো যে তার এই যে কথা যে পৃথিবী হচ্ছে দুভাগে বিভক্ত, একটা শাসক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। তো এবং এটা ভেতর দিয়ে, এবং শুধু তাই না, আবারও যদি বলি, আমি আপনার কাছে এরপরে যখন আসবো আমি আসলে ওটাও জানতে চাইবো যে কিন্তু ওই প্রশ্নটা যেটা করেছিলাম যে সকলে এসে কি করে কোন সময়টায় এসে বঙ্গবন্ধুতে মিললেন, সেই প্রসঙ্গটাও শুনবো যে যেই পথেই ছিলেন। কামাল লোহানী, আপনার কাছে আমি আসলে জানতে চাই যে খুব মানে দুজনেই অগাধ দেশপ্রেমের কথা বললেন। মাহফুজা খানম বলতে শুরু করেছিলেন যে তিনি তো ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আসলে রাজনীতি করা শুরু করেছেন, তারপর পাকিস্তান হলো। বইপত্রে পড়ি যে 48 সালেই কলকাতায়, তখন ইসলামিয়া কলেজে বোধহয় বঙ্গবন্ধু পড়েন, তখন থেকেই বঙ্গবন্ধু একদম 48-এই তিনি বললেন এই পাকিস্তান দিয়ে চলবে না, মানে 48 সাল থেকেই তার মধ্যে একটা পাকিস্তান বিরোধী আন্দোলনের মানে একটা সূচনা হলো। কি করে, মানে তাহলে আসলে গভীর দেশপ্রেম ব্যাপারটাকে আপনি কি করে ব্যাখ্যা করেন? ধন্যবাদ। আসলে আজকের দিনে তাকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং যে কথাটা বলা দরকার আমার মনে হয় যে বঙ্গবন্ধু একেবারে ছোটবেলা থেকে যে সাহস নিয়ে রাজনীতি তখন হয়তো করতেন না, কিন্তু প্রয়োজন মেটাবার জন্য, চাহিদাটাকে বা দাবিটাকে পূরণ করার জন্যে তিনি যে কোনো অবস্থার মোকাবেলা করতে পারতেন, যার জন্য আমরা দেখেছি একটা সাহসী কিশোর পূর্ব বাংলার প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে দাঁড়িয়ে তার স্কুলের ছাত্রীর যে জল পড়ে সেটাকে ঠেকাবার জন্যে কি ব্যবস্থা নেওয়া উচিত তার দাবি তার কাছে তুললেন, এবং বাংলা ফজলুল হক সামনে, এবং নিরাপত্তার বেষ্টনী ভেদ করে তাকে কাছে ডেকে নিয়ে এসে তার দাবিটা শুনলেন, এবং পরবর্তীকালে সে সম্পর্কে যা হবার হয়েছে। কিন্তু এই যে সাহসটি তিনি দেখিয়েছিলেন, এবং সেই সাহসের কারণে তার বন্ধু বাৎসল্য বা অন্যান্য যে সমস্ত মানে গুণাবলী আছে ওগুলো তো আমরা সবাই জানি, কিন্তু তারপরে এই সাহসটাই আমার কাছে সবচেয়ে বড় বলে মনে হচ্ছে, যেটা তার সবচেয়ে বড় পুঁজি, যেটা পরবর্তীকালে তিনি রাজনীতিতে এসছেন। সেই দিনের সেই সাহসী কিশোর আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিণত হয়েছেন। এটা হতে পেরেছেন তার একটিমাত্র কারণ হচ্ছে যে যেমন তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, তেমনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এই যে 6 দফা তিনি দিলেন, বা যখন তিনি 54-তে যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার সদস্য হলেন, সেই সময় তিনি বললেন দুর্নীতির বিরুদ্ধে যে একটা পোস্টকার্ড লিখে আমার কাছে পাঠাবে, দুর্নীতির বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। এই যে কথাগুলো বলা, এগুলো সাধারণ মানুষ বা তৃণমূল পর্যায়ের যে মানুষ তার কাছে গিয়ে পৌঁছাবার একটা মানে পথ তার ছিল, এবং এই অভ্যেসটা তার ছিল বলেই তিনি পরের দিকে বলতেন যে দুঃখে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমি রাজনীতি করি। এই যে রাজনীতি, সেই রাজনীতিটা তিনি এভাবে করেছেন, এবং যার কারণে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে 66-তে যখন 6 দফা আন্দোলন করলেন, 6 দফা দাবি উত্থাপন করলেন লাহোরে, এবং তারপরে যখন পাকিস্তানিরা এটাকে প্রত্যাখ্যান করলো এবং তিনি লাহোরে সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্য উপস্থাপন করলেন, তখন থেকে আরম্ভ করে বাংলাদেশে ফেরার পরে, মানে পূর্ববঙ্গে ফেরার পরে তিনি বিকেলে মিটিং করছেন, সন্ধ্যের পরে গ্রেফতার হচ্ছেন, পরদিন সকালে জামিন পাচ্ছেন, তারপরে আবার বিকেলে মিটিং করছেন, আবার এই আজকে ময়মনসিং, কালকে টাঙ্গাইল, পরশুদিন রংপুর, তারপরের দিন এইভাবে গ্রেফতার হচ্ছেন আর জামিনে মুক্তি পাচ্ছেন। এই করে করে মানুষের মধ্যে 6 দফাকে তিনি যেভাবে প্রথিত করলেন, আর সেই সঙ্গে তার যে গ্রহণযোগ্যতা সেটাকে এমনভাবে বাড়িয়ে দিলেন যার কারণে তিনি অবিসম্বাদিত নেতা হয়ে গেলেন। একটা বিরতিতে যাই, আমি আপনাকে দিয়ে শুরু করব ওই জায়গাটায় যে একটা তো দেশের স্বপ্ন দেখাতে হয়েছে বঙ্গবন্ধুর, যে দেশপ্রেমের কথা আমরা বলছি সেখানে, মানে একটি জাতি সে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো, মানে বঙ্গবন্ধুর যে ইতিহাসটা পূর্ববঙ্গের একজন মানুষ হিসেবে সেটা তো সকলের ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেন, তারপর পাকিস্তান হলো, তারপরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে নিজের একটি দেশের স্বপ্ন।
এই দেশের স্বপ্ন দেখানো তার সঙ্গে নিজের দেশপ্রেমকে মেলানো, সেই প্রসঙ্গটা শুনবো একটা বিরতির পর। আপনাকে দিয়ে শুরু করো একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। কামাল লোহানী, আপনি বলতে শুরু করেছিলেন, কিন্তু আমি জানতে চাই আসলে এই যে দেশপ্রেমের ধারণাটাও তো আমাদের একরকমের কি মানে বঙ্গবন্ধুর মাধ্যমে তৈরি কিনা? কারণ ওই যে বলছিলাম যে ওই প্রজন্ম তো ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, পাকিস্তান সৃষ্টি করেছে, আর বঙ্গবন্ধুর 47-এ পাকিস্তান হলো, 48 থেকেই তার মনে হলো যে এই পাকিস্তান দিয়ে চলছে না। কাজে এই ধারণাটাও তো আসলে জাতির মধ্যে তৈরি করতে হলো। জাতির মধ্যে তৈরি করতে হলো মানে কি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তখনকার দিনের রাজনীতির যে ধারাটা ছিল, সেই ধারা অনুযায়ী যারা নেতৃত্ব দিতেন তাদের মধ্যে কতগুলো গুণাবলী ছিল, যে গুণাগুলি মানুষের সাথে সম্পর্কটা তৈরি করার ক্ষেত্রে অনেকটাই কাজ করেছে। এবং যে কারণে তিনি ছাত্র অবস্থায় ইসলামিয়া কলেজে যখন পড়াশোনা করছেন তখন পাকিস্তান আন্দোলন করছেন। আবার সেই পাকিস্তান আন্দোলনের পরেই মানে কত, আমি মনে হয় যে 21 দিন মানে 27 দিন পরেই মনে হলো যে আমরা যে পাকিস্তান চেয়েছিলাম সে পাকিস্তান তো হয়নি। সুতরাং আসলে আপনি বলছেন যে 47-এরই অগাস্টের কিছুদিন পরেই ওনার বোধহয় হলো এই কথা। 14ই অগাস্টে হয়েছে, এটা বোধহয় সেপ্টেম্বর কি এরকম সময় থেকেই একটা চেঞ্জেস আসতে আরম্ভ করলো। 48-এ এসে তো মোহাম্মদ আলী জিন্না বললো যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ। তখন তো গোটা জাতি একটা বিক্ষোভে ফেটে পড়লো। এবং এই যে ছাত্র সমাজের বিশাল যে আন্দোলন, সে আন্দোলনকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় এবং 4র্থ শ্রেণী কর্মচারী যারা, তাদের যে দাবি দেওয়ার ভিত্তিতে তিনি যে ধর্মঘট পালন করতে গেলেন এবং নেতৃত্ব দিলেন সেটাতে, এবং তাতে করে তিনি গ্রেফতার হলেন, সেই ইয়েতে জেলে গেলেন। জেলে যাওয়ার পরে আবার তিনি বাইরে আসলেন। বাইরে এসে 48-এ 11ই মার্চে আপনার ওই সচিবালয় ঘেরাওয়ের যে ক্ষেত্র, সেখানে তিনি, তাজউদ্দিন সাহেব, জিল্লুর রহমান সাহেব, তো এরকম আরও অন্যান্যরা ছিলেন যারা কমিউনিস্ট পার্টির লোকজন, তারাও তখন কিছুটা সাপোর্ট করেছেন, দিয়েছেন। এরা আপনার এর সঙ্গে যুক্ত হলেন। তো তখন থেকে তো তিনি রাজনীতির এই যে নেতৃত্বের জায়গাটা, সেই জায়গাটায় মোটামুটিভাবে আসতে শুরু করে দিয়েছেন এবং জনপ্রিয়তাটা আরম্ভ হয়েছে। 54 সালের যখন যুক্তফ্রন্টের নির্বাচন হলো, তখন হক ভাসানী সরওয়ার্দী 3 জনের নেতৃত্বে তৈরি হলো। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা ফজলুল হক এবং শহীদ সরওয়ার্দী, 3 জনের নেতৃত্বে এটা শুরু হলো। কিন্তু দ্বিতীয় সারির যারা নেতা ছিলেন তাদের মধ্যে আমি তো বলবো যে আমি তখন একজন সাধারণ কর্মী হিসেবে এটুকু মনে করতে পারি যে আপনি বঙ্গবন্ধুর দলই করতেন? আমি করতাম না। আমি তখন আমরা এই ধরনের কোনো দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমিও ছাত্র ইউনিয়ন করতাম। এবং তখনকার ছিল ওই যেটা হয় কি, কমিউনিস্ট পার্টির প্রতি একটা দরদ থাকে এবং প্রত্যেকেই আমরা সেই সব দিকে দুর্বলতা ছিল। তো এইগুলোর মাধ্যমে যে যে জিনিসটা বঙ্গবন্ধুর মধ্যে ওইটাই দেখেছি, যে ওই যে সাধারণ মানুষের প্রতি যে প্রেমটা, রাজনীতি করব কিন্তু তার মধ্যে ন্যায়টাকে যাতে মানুষের কাছে আমি তুলে ধরতে পারি এবং মানুষ যেটা ভাবছেন সেটাই যে আমার কাছে ন্যায়, এটা বোঝানোর জন্য যে এই যে দুজনের সম্পর্ক, হৃদ্যতাটা তৈরি হয়, সেইটা কিন্তু তিনি ওই 54-তে আমার মনে হয় খুব ভালো করে এটা করতে পেরেছেন। যেটা 66-তে এসে 58-তে আবার তো এর মাঝখানে তো খালি গ্রেফতার তো বেশ কয়েকবার হয়েছেন। সামরিক শাসন আসলো, সামরিক শাসন নিয়ে, তারপরে আবার 66-র সময় তিনি এইটা করলেন। তখন তো গ্রেপ্তার হন আর ছাড়া পান, গ্রেপ্তার হন আর ছাড়া পান, এই জিনিসটা হতে থাকলো। কিন্তু আপনি দেখেন যে 1970 সালে যে নির্বাচন দিল, আইয়ুবকে সরিয়ে এহিয়া আসলো, জেনারেল এহিয়া একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য সাধারণ নির্বাচন দিল। ভাবলো যে পূর্ববঙ্গ এই নির্বাচনে কোনো কিছু করতে পারবে না। কিন্তু অবাক কাণ্ড কারখানা, বিস্ময়কর ঘটনা ঘটে গেল যে 1970-এ আওয়ামী লীগ শুধুমাত্র পূর্ববঙ্গে নয়, সারা পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। এই যে করলো তার পেছনে কারণটা ওইটাই, যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন এবং সামরিক শাসনের বিরুদ্ধে 62-তে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল এবং 66-তে 6 দফা আন্দোলন, এগুলো মৌলানা ভাসানী কিন্তু 14 দফা দিয়েছিলেন, কিন্তু
তিনি তার সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেন। আমি এই প্রশ্নটাই তো করেছিলাম বোধহয়, মানে এই প্রশ্নের উত্তর নেব বলেছিলাম মাহফুজা খানম আপনার কাছে, যে 6 দফার তো বিরুদ্ধে মানে ভাসানী সাহেবও ছিলেন, মানে তিনিও মনে করছিলেন যে এটা এক রকমের, অনেকে বলছিলেন যে অনেকে তো একে মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবে সাম্রাজ্যবাদী চিন্তাও বলছিলেন। এই যে স্বাধিকারের ঘোষণা, সেটাও তো অনেকে উপলব্ধি করেননি। সকলে 70-এ এসে মিললেন কি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে? বলবো যে একই কথা, যে 6 দফাটা আসলে যে দফাগুলো বলা হয়েছিল সেটা কিন্তু প্রত্যেকটা বাঙালির একেবারে হৃদয়ের কথা। তাদের প্রতিদিনের জীবন যাপনের ফলে তাদের যে ডিপ্রাইভেশনটা ছিল প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলবো, সেটা একজন ছাত্রের কথা বলুন, আপনি একজন পেশাজীবী, যে কোনো পেশাজীবীর কথা বলুন, প্রত্যেকের জীবনেই কিন্তু আমরা দেখেছি পশ্চিম পাকিস্তানিদের এমন খপ্পরের ভেতরে আমরা ছিলাম। আমরা তখন কি বলতাম যে আদমজি বাবানির 22 পরিবার ছিল আমাদের পাকিস্তানের সকল সম্পদের মালিক। এর বিরুদ্ধে ধীরে ধীরে এই যে বাক্যগুলো উচ্চারিত হতে থাকলো, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের প্রাত্যহিক জীবনে সেটাকে স্পর্শ করেছে। এবং যখন কিনা এর যে এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জাতিকে যখন বঙ্গবন্ধু 6 দফা দিলেন, 6 দফাটা পরিষ্কারভাবে বলা হলো যে সেন্ট্রালে থাকবে শুধু অর্থটা, পররাষ্ট্রটা, অন্যগুলো সবগুলো কিন্তু যার যার মতো করে হবে। সেখানে কিন্তু সমস্ত বাঙালি জাতি প্রতিরক্ষা এবং পররাষ্ট্র অর্থটাও বলা হয়েছিল যে একই কারেন্সি হতে পারে, কিন্তু সেটা এখানকার জিনিস অথবা দুটো আলাদা কারেন্সি হতে হবে। সেই যে যার রাজস্ব তুলবে সে তার মতো খরচ করবে। তো আমাদের এই যে পূর্ব পাকিস্তানের তৎকালীন যে পাটের যে থেকে যে আমার অর্থটা আসতো, সেটা তো সর্ববৈধভাবে তারা নিয়ে পশ্চিম পাকিস্তানে তাদের সকল উন্নয়ন করছিল। এবং এই কথাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছেও এটা চলে এসেছিল। এবং আমাদের 6 দফাটা আর কি, 6 দফাটা বলা হয়েছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক আন্ডার ডেভেলপ ইন এভরি সেক্টর, এইটা কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবন দিয়ে অনুভব করছিল। এবং যখন নাকি 6 দফাটা দেওয়া হলো, তখন এত দ্রুত কি করে একটা জাতি এটার পক্ষে চলে আসলো? এই কারণে, কারণ তার প্রাত্যহিক জীবনের চাহিদাটাই ছিল 6 দফা। এবং সেই কারণে এই বাণীটি বলা হলো যে 6 দফা হচ্ছে বাঙালির মুক্তি সনদ। এই কথাটা কিন্তু প্রচারিত হতে থাকলো এবং প্রত্যেকটা মানুষ সেটা গ্রহণ করলো। এবং বাঙালি কিন্তু আসলেও চাইছিল যে তার একটা আবাসভূমি হওয়া দরকার, কারণ দীর্ঘদিনের ইতিহাস যেটা ভাই একটু বলছিলেন যে আসলে বাঙালির জন্য কোনো মানে আবাসস্থল ছিল না, যেটা বঙ্গবন্ধু বললেন যে বাঙালির বাংলাদেশ হতে হবে, বাঙালির রাষ্ট্র। এই প্রশ্নটি তো আপনাকে করবো বলেছিলাম অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যে বাঙালির রাষ্ট্র চিন্তাটা বঙ্গবন্ধুর, মানে এটাতে তো জনগণ খুব সহজে সাড়া দিল। মানে 6 দফাতেও বঙ্গবন্ধু, মানে জনগণ ফুঁসে উঠলো, জনগণ 6 দফা বাস্তবায়ন মানে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ালো। কিন্তু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে মনে হয় কিনা যে বঙ্গবন্ধু আসলে অন্য অনেকের চেয়ে অনেক অগ্রসর ছিলেন, বা একটা ওই যে ক্ষণজন্মা দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ এসেছিলেন বলেই ওই বাঙালি রাষ্ট্রের কল্পনাটা তিনি করতে পেরেছিলেন অনেক আগে। দেখুন, একটু আপনি যে প্রথম যেটা বলছে পরে বলেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে বাস্তবতা যদি আমরা একদিনে কিন্তু এটা হয়নি, যদি আমরা ধাপে ধাপে চলে আসি ঐতিহাসিকভাবে, যে কামাল লোহানী সাহেব বলেছেন, আমার আপা বলেছেন, সেটা হলো 1942 সালে লাহোরে মুসলিম লীগের অল মুসলিম পাকিস্তান বলি অল মুসলিম লীগের একটি কনভেনশন হয়। সে 42-এর 23শে মার্চ সেখানে শেরে বাংলা গেছেন, সালাউদ্দিন সাহেব গেছেন, সব গেছেন। বঙ্গবন্ধু ওয়ান অফ দি ফিউ ইয়াং লিডার্স যে কনসুলার হিসাবে সেই লাহোর কনফারেন্সে গেছিলেন। সেই লাহোর কনফারেন্সে কিন্তু শেরে বাংলা উপাধি দেয়, আমরা কিন্তু দেয়নি। এটা লাহোরে বসে উনি এই উপাধি পেয়েছিলেন। সেখানে জিন্নাহ সাহেব এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, বলছে যে when lion comes lamb must give way। তো এই অ্যাপ্রিসিয়েট ছিল। সেখানে একটি রেজলিউশনের ধারা ছিল, টু পাকিস্তান হবে টু ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেটস, এই কথাটা ছিল সেখানে। দুইটি মানে 42 সালে আসলে তার মানে দুটো মানে স্বায়ত্তশাসিত রাষ্ট্র হওয়ার কথা ছিল, দুটো রাষ্ট্র হওয়ার কথা ছিল। ষড়যন্ত্র তখন থেকে শুরু কি বলি, 46 সালে সিমলা একটা কনভেনশন হয়,
আমরা জানি কনভেনশন দিয়ে কিন্তু এটা জেনারেল কাউন্সিলের সিদ্ধান্তকে পাল্টানো যায় না। সেখানে ষড়যন্ত্র তখনই শুরু হয়েছে যখন এটাকে পাল্টে সবরের স্টেট সাথে এসটা কেটে দিল, সবরের স্টেট করা হলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ ডিসপ্যারিটি বলি, বৈষম্য বলি, আমাদের প্রতি একটা ঘৃণা বোধ বলে, যাই বলে ভীতিবোধ মানে একটা বলে। উপনিবেশ তৈরির চক্রান্ত শুরু হলো আর কি। তারপরে দেখেন 48-এ যখন 48-এ স্বাধীনতা হলো, মানে 47-এ পার্টিশন হলো, পার্টিশন সময় কিন্তু একটা ষড়যন্ত্র হয়েছে। বাঙালির এক থাকবে কেন, সেইটাই ডিভাইড করতে হবে। এখানে কিন্তু সবাই উপস্থিত ছিলেন, সে পশ্চিম পাকিস্তান তৎকালীন নেতৃবৃন্দ এবং ইভেন ইন্ডিয়ান লিডারশিপ কিন্তু বাংলাকে ডিভাইড করতে চেয়েছেন। কারণ হলো তখন শরৎ বোস, সুভাষচন্দ্র বোস, সরোয়ার্দী সাহেব, শেরে বাংলা, গ্যালাক্সি অফ লিডার্স তখন কিন্তু মানে দুই দিকের বাঙালি নেতারাই সমস্যা। হ্যাঁ। সেই জন্য এটা ভাগ করতে হবে। এই পার্টিশন হলো, এবং পার্টিশন যখন হলো তারপরে কি হলো, পার্টিশনের পরে যে ব্যক্তি সাধারণ মানুষের নেতাগুলোতে ছিলেন না, সে খাজামুদ্দিন নাজিমুদ্দিনকে বানিয়ে দিল এইখানে চিফ মিনিস্টার পূর্ব পাকিস্তানের। এই কিন্তু আস্তে আস্তে ষড়যন্ত্র শুরু হলো, এবং এটা কিন্তু কেউ মেনে নেয়নি মন থেকে। বঙ্গবন্ধু তখন তো রিয়েলাইজ করছেন, যেটা কামাল লোহানী সাহেব বলেছেন যে তার রিয়েলাইজেশন কিন্তু ওই 48 পর থেকে হয়েছে। বাঙালির ভাগ্য নির্ধারণের ভার আসলে বাঙালিকেই নিতে হবে। সুতরাং তারপর দেখেন 48 কিন্তু অখণ্ড বাংলাদেশের বেঙ্গলের জন্য যে একটা মুভমেন্টে শরৎ বসু, সরোয়ার্দী সাহেব, গান্ধীজি সবাই কিন্তু মিলে একটা বাংলা এক থাক, এটা চেষ্টা করেছে। কিন্তু তখন কিন্তু এই বাঙালিদের বা যে লিডারশিপ বাঙালিদের, সেইটাকে ধ্বংস করার জন্য লিয়াকত আলী খান তখন প্রাইম মিনিস্টার, সে বলছিল সরোয়ার্দী যে ভারতের লড়াই তো কুকুর, এই পর্যন্ত হয়েছে। সুতরাং কি বলেছিল? ভারতের লড়াই তো কুকুর। আচ্ছা, হ্যাঁ, মানে এরকম একটা গালিও দিয়ে হ্যাঁ, দিয়েছেন এটা সবাই সরোয়ার্দী জানে। সাহেবকে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে যেটা সরোয়ার্দী সাহেব অনেক পরে আসলেন, কিন্তু এই যে বিগিনিং, তারপরে কিন্তু ভাষা জিন্নাহ সাহেব আসলেন। জিন্নাহ সাহেব এসে কার্জন হলে বললেন উর্দু আর উর্দু শিল্পে অন্য ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। এটা আরো পরিষ্কার করে দিল তাদের মনোভাবটা। তখন কিন্তু প্রতিবাদ সেদিনই কিন্তু হয়েছে। দিস ইজ দি বিগিনিং অফ প্রতিবাদ শুরু হলো, যে এটা আমরা বাঙালি, আমাদের ভাষা, আমার মাতৃভাষা, আমার অস্তিত্ব, আমাদের সংস্কৃতি যে ধরে রাখতে হবে। এই ধাপে সিঁড়ি বেয়ে আমরা 52-তে আসলাম, ভাষা আন্দোলন। তারপরে এটার পরে হলো 54 আন্দোলন, যুক্ত ফ্রন্টের মাধ্যমে নির্বাচিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নুরুল আমিন সেখানে পরাজিত হয়েছিলেন, এবং সেটা বিপ্লব হয়েছে। এটা ভোট হয়নি, বিপ্লব, বাঙালিদের একত্রতা বিপ্লব হয়েছে। কি বলতে চাইছিলেন? না, বলছিলাম যে একজন ছাত্র নেতা খালেক নওয়াজের কাছে নামটা বলতে যাচ্ছিলাম, মামন সিং এর টাঙ্গাইলের পরাজিত হয়েছেন। তো সেই বিপ্লব যেটা আমি বলবো, বিগিনিং অফ দ্য রেভলিউশন 54 সালের নির্বাচনে। দেখেন তারপরে হলো কি, 54 সালের নির্বাচনের পরে শেরে বাংলাকে গভর্নর করলেন পরে, কিন্তু ক্ষমতা কিন্তু দেয়া রাখতে পারলো না। এবং সামরিক শাসন জারি হতে থাকলো। 56-এ এই যে ষড়যন্ত্র তাল চলতে চলতে একটা স্টেজে গিয়ে যখন আসতো 6 দফা আন্দোলন, যখন ক্ষমতা যেতে বলো না, 6 দফা আন্দোলন কিন্তু আর কিছু না, বৈষম্য পরিষ্কার, বৈষম্য বিরোধী বাণিজ্য ক্ষেত্রে এটা কলোনি বানিয়েছে এবং ব্যবসার একটা জায়গা, মানে আমাদের টাকা তুলে করের হিসেবে তুলে ওখানে খরচ হবে, এটা আর চলবে না। এটা বাণিজ্য স্থান, অর্থাৎ এটা ব্যবসা কেন্দ্রে ব্যবসা করে তারা পাকিস্তান দিয়ে মাল পাঠাবে। বিরতির পর যখন আসবো, আমি আপনাদের তিনজনের, মাহফুজা খানম তো বেশ কিছুটা বলেছেনই, আমি ব্যক্তিগত স্মৃতির কথা শুনবো আপনাদের কাছে। সেই গল্প যে কেমন দেখেছেন মানুষ বঙ্গবন্ধুকে, সেই প্রসঙ্গে শুনবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে, বলেছিলাম ব্যক্তিগত স্মৃতি শুনবো। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সবচেয়ে বেশি কোন গল্পটা মনে পড়ে বঙ্গবন্ধুর সাথে? অনেক গল্প মনে, সময় সংক্ষেপ। আমি 2-3টা কথা বলবো আর কি বঙ্গবন্ধু সম্বন্ধে। আমি যখন বরিশালে পাশ করি, আমি জন্ম এখানে, ছাত্র জীবনেও ছাত্রলীগ করেছি। আব্দুর রব সানিবার শাহী, যিনি 15 আগস্ট শহীদ বরণ করেছেন, তিনি কিন্তু বরিশালে একজন আইনজীবী ছিলেন, এবং বঙ্গবন্ধুর মেজ বোন
তার স্ত্রী ছিলেন। সে কারণে বঙ্গবন্ধু উনি মাঝে শেখ মাঝে হাসিনার মানে প্রধানমন্ত্রীর ফুপা, বঙ্গবন্ধুর বোনের জামাই। যে কারণে মাঝে মাঝে প্রায় বরিশাল আসতেন বোনের সাথে দেখা করতে। হ্যাঁ। আরেকজন ছিল আত্মীয় দূর সম্পর্কের জাহিদ হোসেন জাহাঙ্গীর, আমির হোসেন আমর মামা। আচ্ছা। এই জন্য বরিশাল মাঝে মাঝে আসা হতো বেশি, যেটা অন্য কোনো জেলার থেকে বরিশালে। এবং এই শেখ ফজলুল হক মনি কিন্তু এই আব্দুল হোসেন সাহেবের জ্যেষ্ঠ কন্যা আর্যকে বিয়ে করেছে। আচ্ছা। দিস ইজ দি কানেকশন। আমি তখন দেখছি ঠাট্টাতাম, যেটা আমাদের লোহানি সাহেব বলছেন, এটা যোগ করতো খুব মজা মজা করে। তখন দেখছি যে যাই হোক না হোক, আমি যখন ছাত্র, দেখবি একদিন এই দেশ কি হয়, মানে এই এই বিশ্বাসটা মানে ওনার ব্যক্তিগত ভাবেই ছিল, মানে ভিতরে একদম। ভেতরে। তো প্রকাশভঙ্গি অন্যভাবে ছিল, যাই হোক, বাট ফেসিয়াল এক্সপ্রেশনটা ছিল যে আই উইল ডু সামথিং। এরপরে দেখেন আমি তাকে দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমি আসতাম ছাত্রলীগের এখানে ইউনিটের সেক্রেটারি ছিলাম। মাঝে সাঝে দেওয়া হতো, আমার একটু মজা করে বলতো বাচ্চা হুমায়ুন। তো ওই সময় দেখেছি তাকে যে কিভাবে এটা 62 সালের আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন কিভাবে উনি করতেন, তোরা যারা পারিস তারা এগিয়ে যা, বাট কোনো সময় পিছুটান দেবি না। এই যে একটা ল্যাঙ্গুয়েজ, যারা পারবা রিস্ক নিয়ে এগিয়ে যাও, বাট পিছুটান দিতে পারো, এগিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়া যাবে না। এই যে কতগুলি ডিটেকশন। আরেকটি জিনিস আমি বলি, সময় কম বলে বলছিলি, যে আমি নিজের কথা বলছি, আমার বাসায় উনি বরিশালে গিয়েছেন। তো 70 সালে আমার একটা তখন অন্য মানসিকতা ছিল, আমি ভাবলাম যে বঙ্গবন্ধু যদি ক্ষমতায় আসি আমি রাষ্ট্রদূত হব। তো আমি 1970 সালের নির্বাচনে মনোনয়ন উনি ডেকেছিলেন সবাইকে, আমরা এসেছিলাম। তো আমার বলে তুই যা নমিনেশন ফাইল কর, আমি কিন্তু করি নাই। তা ডিফাই করছি, সত্য কথা বলতে আমি ভুল করেছি, আমি কোনো সন্দেহ নেই। কিন্তু পরে যখন 73 সালে বঙ্গবন্ধু এখনো 4টি এই জায়গা থেকে নমিনেশন করা যায়, বা 4টি অঞ্চল থেকে বঙ্গবন্ধু 4টি সিটের থেকে ইলেকশন করেছেন। 2টা গোপালগঞ্জ, একটা ভোলা, আর একটা হলো ময়ূরপুর। তো গোপালগঞ্জে দিলেন বা উপনির্বাচনে মোল্লা জালাল সাহেবকে, আজকে ডক্টর কামাল হোসেন অনেক কথা বলেন, তাকে দিয়েছে মেহেরপুর থেকে, আর আমার দিয়েছেন ভোলা থেকে। আমার এখনো মনে আছে, আমার খবর দিলে বরিশাল, তখন তো সেলফোন ছিল না, আমি এসছি তখন সুগন্ধা ছিল গণভবন, আমি এসছি বাচ্চা এদিকে আসো, হলো না হলো না হলো না, রাষ্ট্রপতি দূত হওয়ার দরকার নেই, আমার সে তুই ছেলে কি হবে, যাই ইলেকশন কর। দিস ইজ অ্যানাদার বিউটি। আর শেষ যেটা বলতে চাচ্ছি আমার জীবনের, সেটা হচ্ছে যে 17ই মার্চ 1973 সালে, যারা গতকাল গিয়েছে, উনি বরিশালে গেছিলেন। ওখানে বেলপার্ক প্রদেশে বঙ্গবন্ধু উদ্যান, এখন ওই পাশে কীর্তনখোলা নদী, বাতাস আসছে তখন, স্বাধীনতার পরেও তাহলে একবার গেছে। তখন সেই মিটিং এ সভাপতিত্ব করছিল আব্দুল হাসান ইবাদ, টাউন কমিটির প্রেসিডেন্ট, আমি তার সম্পাদক ছিলাম পেছনে বসা। তো তখন উদয়চী শিল্পী গোষ্ঠী গান গাইছে কয়েকটা, তার ভিতরে ধনধান্যে পুষ্প ভরা আমার এই বসুন্ধরা গানটা যখন গাইছে, আর বাতাস আসছে দক্ষিণা বাতাস, তখন বঙ্গবন্ধু চুরুট কাছে বলছে যে সেনেবেশ একবার দেখো, এই গানটা কিন্তু বাংলার রূপকে অপরূপভাবে প্রকাশ করছে, এটা আমি কাজে লাগাবো। সেটা কিন্তু আজকের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এই যে আমি মাহফুজা খানম আপনার কাছে একটু ক্ষমা চাই, অধ্যাপক মাহফুজা খানম, আমি একটু কামাল লোহানী সাহেবের কাছে যেতে চাই, কারণ আমি একটু শুনতে চাই আপনার সঙ্গে ব্যক্তিগত স্মৃতির কথা বঙ্গবন্ধুর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি বাইরে তো আছেই, রাজনৈতিকভাবে হয়তো তার দল করতাম না, কিন্তু সম্পর্কটা তো খারাপ ছিল না, ভালো ছিল সবার। জেলখানার ভেতরে আমার একটা 1962 সালে ছাত্র আন্দোলনের পর আমি গ্রেফতার হয়ে যাই। আমি তখন সাংবাদিকতা করি দৈনিক আজাদে। সেই সময় আমি যখন ঢুকলাম, তো আমি জিজ্ঞেস করলাম, লালবাগে তখন ইন্টারোগেশন সেল ছিল, তো সারা রাত ইন্টারোগেশন হওয়ার পর তখন কিন্তু রিমান্ডের শব্দগুলো নেই। তো সকালবেলা আমাকে পাঠিয়ে দেওয়া হলো যে ঢাকা সেন্ট্রাল জেলে, এবং
ভাবলাম যে কোথায় যাব, তো দেখি যে 26 নম্বর সেলে পাঠাচ্ছে, ওখানে কে আছে, তো বললো যে শেখ মুজিবুর রহমান আছেন, মানিক মিয়া আছেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, ভালোই হবে। আমি যখন গেট দিয়ে ঢুকছি, তিনি তখন ওই বারান্দায় পাঞ্চারি করছেন। তা আমাকে দেখেই, খবর তো উনি পেয়ে যান, খবর পেয়ে উনি পাইচারি করছেন এবং দেখেই বলছেন, আয় আয় জেলে বা একসঙ্গে বাস করা যাবে। এই যে মানে ডাকটা, এই ইটসেলফ একটা মানে আমার মনে যদি কোনো রকমের দুর্বলতা থাকে বা সংশয় থাকে, সেটা দূর করে দিচ্ছে। জেলে আছেন বঙ্গবন্ধু, আর অসুবিধা কি? অসুবিধাটা কি? আপনারা তো মুজিব ভাই বলতেন বোধহয় না? আমি হ্যাঁ মুজিব ভাই বলতাম। তারপরে ওনাকে আমি জেলখানার ভেতরে গিয়ে যখন কথা বলছি ওনার সঙ্গে, তখন বললাম যে লিডার, তো যে লিডার কাকে, আমাকে বলছিস? আমি বললাম যে হ্যাঁ। তা আমাকে লিডার বলিস না, আমি জানি তোর লিডারকে। এই যে সেন্সগুলো মানে চিন্তা করলে অবাক লাগে। আর একবার একটা খুব পার্সোনাল একটা ব্যক্তিগত কথা বলে শেষ করি, যে আমাকে খাতা দেয়া হয়েছে, সেই খাতার মধ্যে লেখা আছে এতগুলো পাতা, অমুকের এই খাতা, এটা সেন্সর পাস করে দেওয়া হলো। আমি যখন পেলাম, রিলিজ অর্ডার আসলো, তখন আমি, বঙ্গবন্ধু আর রণেশ দাশগুপ্ত, আমরা 3 জন জেলে। তো তখন এই রিলিজ অর্ডারটা যেই আসলো, উনি হাতে নিলেন, নিয়ে দেখলেন, দেখার পরে বললেন যে তুইও চলে যাচ্ছিস? তো ভাবলাম যে আমরা 3 জন থাকবো অন্তত, তো যাক সব ঠিকঠাক করে নে। আমি সব ঠিকঠাক করে নিয়ে হঠাৎ করে দেখি খাতার ভেতরে আমার অনেকগুলো পাতা নেই। তখন তো আমি ভীষণ রকমের ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, যে এই অল্প বয়স, এইরকম সময়ে আবার জেলে মানে পাঠিয়ে দেবে, জেল কোড অনুযায়ী তোমার হবে, পানিশমেন্ট হবে। তখন উনি, ওনার যে কতটা জেল কর্তৃপক্ষের উপরে প্রভাব ছিল এবং জনপ্রিয়তা সেখানেও যে কতটা ছিল, এই জিনিসটা একবার মানে বোঝা গেল। যে উনি যে হেড জামাদার আমাকে নেয়ার জন্য এসছে, তাকে বললেন যে তুমি ডেপুটি জেলারকে বলে দিও ওর বিছানাপত্র যেন সার্চ না করে। এটা অ্যাসিওর করলেন উনি, যে যাতে নিরাপদে বেরিয়ে যেতে পারেন। আমাকে শেষ করতেই হবে। অধ্যাপক মাহফুজা খানম, আপনি শুরু করেছিলেন আসলে স্মৃতি দিয়ে আপনার বাবার সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে। আশা করি আরেকদিন বিস্তারিত শুনতে পারবো, সেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কামাল লোহানী, ধন্যবাদ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাস বাড়ছে, এ নিয়ে করবো আলোচনা।